ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকের উপর প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আমরা এর আগে 39টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা এখানে 40 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। ভিডিও ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। এখানে আমরা 25টি প্রশ্ন আলোচনা করব এবং 25টি প্রশ্নের পিডিএফ তোমরা ওই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাসে কী কী প্রশ্নগুলো আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, মার্বেল কোন শিলার রূপান্তরিত রূপ? অপশন ডি, চুনা পাথরের রূপান্তরিত রূপ। প্রথমে আমরা শিলা সম্পর্কে জানবো, তারপর এই রূপান্তরিত রূপ, যে রূপান্তরিত শিলাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। আগে শিলা কয় প্রকার, কি কি সেগুলো একটু জেনে নিই। শিলাকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়: আগ্নেয় শিলা, ইগনাস রক, পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্স, এবং রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক্স। আগ্নেয় শিলা কোনগুলো? যেগুলো আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পৃথিবীর প্রথম পর্যায়ে সৃষ্টি হয়েছিল, যে শিলাগুলো আস্তে আস্তে আগ্নেয়গিরির যেসব লাভাগুলো, ম্যাগমাগুলো ছিল, ম্যাগমা ঠান্ডা হয়ে যে শিলা গঠিত হয়েছিল, সেই শিলাগুলো হচ্ছে আগ্নেয় শিলা, যেমন গ্রানাইট এবং ব্যাসল্ট। পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্স কোনগুলো? পাললিক শিলা হচ্ছে শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে পলি জমে কঠিনীকরণের মাধ্যমে এই শিলা পাললিক শিলা গঠিত হয়, যা আস্তে আস্তে স্তর পড়ে পড়ে এই পাললিক শিলা গঠিত হয়েছে। বিভিন্ন রকম স্তর দেখা যায় বলে এখানে জীবাশ্ম দেখতে পাওয়া যায় পাললিক শিলাতে, যেমন বেলে পাথর, ডোলোমাইট, জিপসাম, কংগ্লোমারেট, এগুলো হচ্ছে পাললিক শিলা। রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক্স হচ্ছে যেসব শিলাগুলো প্রচণ্ড তাপ এবং চাপের ফলে পরিবর্তিত হয়ে নতুন এক ধরনের শিলায় গঠিত হয়েছে, সেগুলোকে রূপান্তরিত শিলা বলা হয়ে থাকে। সেটা আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হোক বা পাললিক শিলা থেকে রূপান্তরিত হোক, বা রূপান্তরিত শিলা আবার রূপান্তরিত হোক। রূপান্তরিত শিলা কোন কোনগুলো আছে তোমরা একটু দেখে নাও। কোয়ার্টজাইট বেলে পাথর থেকে রূপান্তরিত হয়। ব্যাসল্ট শিলা রূপান্তরিত রূপ হচ্ছে অ্যাম্ফিবোলাইট। নিস রূপান্তরিত শিলা, যেটা গ্রানাইটের রূপান্তরিত রূপ। গ্রাফাইট একটি রূপান্তরিত শিলা, যেটা পিট কয়লার রূপান্তরিত রূপ। কাদা পাথরের রূপান্তরিত রূপ হচ্ছে স্লেট। আবার স্লেট রূপান্তরিত হয় ভিলাইট তৈরি হয়, ভিলাইট থেকে আবার সিস্টে রূপান্তরিত হয়। এগুলো হচ্ছে সব রূপান্তরিত শিলা, যেগুলো ইয়েলো কালারের আমার এখানে হাইলাইট করা আছে। ঠিক আছে, সমস্তগুলো খাতাতে ভালো করে লিখে নাও এবং মুখস্থ ছাড়া এর কোনো উপায় নেই মনে রাখার। ঠিক আছে, চলো 2 নম্বর প্রশ্ন কেসে দেখা যাক। 2 নম্বর, পৃথিবীর ভূত্বকের নিচের কোনটি শতকরা হারে সর্বাধিক পরিমাণে রয়েছে? পৃথিবীর ভূত্বকে শতকরা হারে পার্সেন্টেজে যদি বলা হয় তাহলে সবচেয়ে বেশি পরিমাণে আছে অপশন বি, অক্সিজেন। কত পার্সেন্ট আছে? 46% অক্সিজেন আমাদের ভূত্বকে রয়েছে। দ্বিতীয় হচ্ছে সিলিকন, যেটার পরিমাণ হচ্ছে 28%, এবং তৃতীয় হচ্ছে অ্যালুমিনিয়াম, যার পরিমাণ 8.1%। ঠিক আছে। 3 নম্বর, কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন অপশন এ, লর্ড ওয়েলেসলি। এই অধীনতামূলক মিত্রতা নীতি তিনি 1798 সালে লাগু করেছিলেন। লর্ড ওয়েলেসলি কি করেন? ব্রিটিশ সাম্রাজ্য সম্প্রসারণ তার মূল উদ্দেশ্য ছিল, এবং এই লক্ষ্যে তিনি দেশীয় রাজ্যগুলো, যেগুলো প্রাদেশিক রাজ্য ছিল, সেগুলোকে বিদেশি আক্রমণের রক্ষার অজুহাতে তিনি এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন। কিভাবে? যদি কেউ এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন কোনো প্রাদেশিক রাজ্য, তাহলে সেই রাজ্যকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সামরিক সহায়তা করা হবে, তার পরিবর্তে ব্রিটিশ সেনাবাহিনীর রক্ষণাবেক্ষণের খরচ ওই প্রাদেশিক রাজ্যগুলোকে করতে হবে। এটা হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি। এটা লর্ড ওয়েলেসলি একটা কৌশল ছিল গোটা ভারতবর্ষের মধ্যে বিদেশির যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে আধিপত্য সেটা বিস্তার করার। ঠিক আছে। ওয়েলেসলি যদি আরও কৃতিত্বের কথা বলা হয় ভারতবর্ষের বুকে, তাহলে সেটা হচ্ছে চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধ, যেটা 1798 থেকে 1799 সালে হয়েছিল। এই যুদ্ধে তিনি টিপু সুলতানকে নিহত করেন, পরাজিত করেন এবং নিহত করেন। ঠিক আছে। আর 1803 থেকে 1805 সালে দ্বিতীয় ইং মারাঠা যুদ্ধে লর্ড ওয়েলেসলি মারাঠাদের পরাজিত করেন এবং পেশিনের চুক্তি করতে বাধ্য করেন 1802 সালে। এটা হচ্ছে লর্ড ওয়েলেসলির কৃতিত্ব। 4 নম্বর, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC, এটার প্রতিষ্ঠাতা ছিলেন অপশন সি, লালা লাজপত রায়। 5 নম্বর, মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল? মুন্ডা বিদ্রোহ ঘটেছিল অপশন সি, 1899 থেকে 1900 সালের মধ্যে মুন্ডা বিদ্রোহ ঘটেছিল। এটি রাঁচির দক্ষিণাঞ্চলে সংগঠিত হয়। বিরসা মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন এবং এই আন্দোলনে একটি বিখ্যাত উক্তি ছিল উলগুনান, অর্থাৎ প্রবল বিক্ষোভ। মুন্ডা বিদ্রোহের কারণটা কি ছিল? মুন্ডারা বাস করতো এই রাঁচি এরিয়াতে, মূলত ছন্নাপুর মালভূমি এরিয়াতে, এবং এখানে আস্তে আস্তে কি হয়, বাইরে থেকে ঠিকাদার, মহাজন এবং জমিদারদের আগমন করতে থাকে। তারা তাদের যে কালচার ছিল, যেসব সংস্কৃতি ছিল মুন্ডাদের, সেগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করে। কীভাবে ভাঙতে শুরু করে? তাদের যেসব নিয়ম, বিচার ব্যবস্থা, সামাজিক বিধি, এগুলো বাতিল হয়ে আস্তে আস্তে নতুন নিয়মকানুন প্রবর্তিত হয়। এরপর নগদে খাজনা দেওয়ার রীতি চালু হয়। খাজনা যদি দিতে না পারত কেউ, কোনো কৃষক, তখন তাকে তার জমি থেকে উৎখাত করা হতো। প্রচুর পরিমাণে করের বোঝা চাপিয়ে দেওয়া হতো। বিনা মজুরিতে তাদের নানা রকম কাজ করতে বাধ্য করা হতো মুন্ডাদের। স্বল্প মজুরির বিনিময়ে তাদের আসামের চা বাগানে কুলি কাজে পাঠিয়ে দেওয়া হতো, সেখানে আবার তাদের অত্যাচার করা হতো।
গ্রামে গ্রামে মদের দোকান খুলে নেশা প্রলুব্ধ করে নেশাগ্রস্ত অবস্থায় দেনার দায়ে তাদের জমি জায়গা লিখিয়ে নেওয়া হতো। এইসব নানা রকম অস্থিরতার মধ্যে মুন্ডাদের মধ্যে একটা প্রবল বিক্ষোভ দেখা দিয়েছিল এবং তারা 1899 থেকে 1900 সালের মধ্যে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ সংগঠিত করেছিল। ঠিক আছে, এই 1854-55 তোমাদের এটা সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল, এটা তোমাদের পরীক্ষাতে পড়ে বলে এটা এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সিধু কানু চাঁদ ভৈরব এবং তাদের দুই বোন এটা নেতৃত্ব দিয়েছিলেন। 6 নম্বর, হরপ্পা সভ্যতার লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতেন? হরপ্পা সভ্যতার লোকেরা মূলত অপশন ডি মেসোপটেমিয়া অর্থাৎ দক্ষিণ মেসোপটেমিয়ার সুমেরের সঙ্গে প্রধান বাণিজ্যটা করতো, যদিও তারা পারস্য বা ইরানের সাথেও বাণিজ্য করতো বলে জানা যায়। আরব উপদ্বীপ, মিশর, আফগানিস্তান এদের সাথেও বাণিজ্য সম্পর্ক ছিল। কি কি আমদানি হতো? তুলো, সুতিবস্ত্র, পশমজাত দ্রব্য, হাতির দাঁত বা হাতির দাঁতের তৈরি জিনিসপত্র রপ্তানি করা হতো। আর তার পরিবর্তে সোনা, রূপো, সীসা, মূল্যবান পাথর, বিশেষ করে লেপিস লাজুলি, নীল কালার যে পাথরটি, সেটি আমদানি করা হতো। বাণিজ্যের জন্য লোথাল এবং ধোলাভেরার মতো বন্দরগুলো ব্যবহার করা হতো, জাহাজের ব্যবহার করা হতো। তখনকার যুগে জাহাজ ব্যবহার করা হতো ভারতবর্ষের বুকে। আর আফগানিস্তান মূলত হিন্দুকুশ পর্বতমালার মধ্যে দিয়ে স্থলপথে বাণিজ্য হতো এশিয়া এবং আফগানিস্তানের মধ্যে। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 সালে, যদিও তার অনেক আগে আলেকজান্ডার কানিংহাম 1872-73 সালে এই স্থানটির কিছু খনন কার্য করে কিছু সিল খুঁজে পেয়েছিলেন। 7 নম্বর, কে সোমপ্রকাশ সংবাদপত্র প্রকাশ করেন? সোমপ্রকাশ সংবাদপত্র প্রকাশ করেন, এখানে অপশনগুলোর মধ্যে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঠিক উত্তর হবে, কারণ তার অনুপ্রেরণায় পণ্ডিত দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 সালে এই পত্রিকাটি প্রকাশ করেন। এটি একটি সাপ্তাহিক পত্রিকা ছিল এবং এটিই প্রথম পত্রিকা ছিল যেখানে রাজনৈতিক সমালোচনা শুরু হয়েছিল এবং নীল বিদ্রোহ সম্পর্কেও নানা রকম বলা হতো। ইন্ডিয়ান মিরর পত্রিকা মনমোহন ঘোষ এবং দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক 1861 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এগুলো খাতায় ভালো করে লিখে রাখবে, মুখস্থ করবে। ঠিক আছে, তোমাদের সংবাদপত্র থেকে যেগুলো পড়ে এগুলোর মধ্যে সংবাদপত্র থেকে প্রশ্ন আসবে। প্রথম সংবাদপত্র হিকির বেঙ্গল গেজেট, প্রথম বাংলা সংবাদপত্র সমাচার দর্পণ যেটা সাপ্তাহিক পত্রিকা, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র মানে ম্যাগাজিন সেটা হচ্ছে দিগদর্শন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র সেটি সংবাদ প্রভাকর, এটি সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। হিন্দু প্যাট্রিয়ট তোমাদের পড়ে পরীক্ষায়, কারণ হিন্দু প্যাট্রিয়টে যখন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দ্বিতীয় সম্পাদক ছিলেন তখন নীল চাষিদের নিয়ে, যারা নীল চাষ করতো তাদের নিয়ে প্রচুর পরিমাণে লেখা হতো, এই জন্য এটা তোমাদের পরীক্ষায় বারবার আসে। প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। 8 নম্বর, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? পশ্চিমবঙ্গের জলবায়ু মূলত অপশন এ ক্রান্তীয় মৌসুমী, সে শুষ্ক হোক বা আর্দ্র হোক ক্রান্তীয় মৌসুমী দেখতে পাওয়া যায় এখানে পশ্চিমবঙ্গের বুকে। মৌসুমী বায়ুর জন্য এখানে বর্ষা আসে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে এই শুষ্কতা দেখা যায়। কঠোর ক্রান্তি রেখার কারণে এখানে উষ্ণতাটা পুরুলিয়া অঞ্চলে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া বা আসানসোল এরিয়ায় উষ্ণতাটা বেশি, এবং দার্জিলিং জেলায় পুরুলিয়ার তোড়াং এরিয়াতে শীতকালে ঠান্ডাটা খুব বেশি থাকে। দার্জিলিংয়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, পুরুলিয়া বাঁকুড়ায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে সবচেয়ে কম হয়। 9 নম্বর, ভারতের প্রথম কটন মিল কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম কটন মিল যদি বলা হয় তাহলে সেটি স্থাপিত হয়েছিল ডি, প্রথম হয়েছে কলকাতাতে, যদিও সেটি সফল হয়নি, কলকাতার ফোর্ট গ্লোস্টারে। পরবর্তীকালে সফল কটন মিল স্থাপন হয়েছিল বোম্বে স্পিনিং অ্যান্ড উইভিং কোম্পানির মাধ্যমে, যেটি বোম্বাইতে কালসজি নানাভাই প্রতিষ্ঠা করেছিলেন 1854 সালে। সফল কটন মিল যদি বলা হয় তাহলে সেটি হবে বোম্বাইতে 1854 সালে, আর যদি প্রথম কটন মিল বলে তাহলে সেটি হবে কলকাতাতে ফোর্ট গ্লাস্টারে 1818 সালে। ঠিক আছে, এটি ব্যর্থ হয়েছিল। 10 নম্বর, কোন জাতীয় খাবারের প্রয়োজনীয় উপাদান নাইট্রোজেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রোটিনের প্রয়োজনীয় উপাদান হচ্ছে নাইট্রোজেন। প্রোটিন গঠনের জন্য নাইট্রোজেন অপরিহার্য, কারণ মানুষ সহ সকল জীবের প্রোটিন, ডিএনএ এবং অন্যান্য জৈব অণু গঠনের জন্য নাইট্রোজেন প্রয়োজন। 1 গ্রাম প্রোটিন থেকে 8 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। কার্বোহাইড্রেটের ক্ষেত্রেও একই পরিমাণ শক্তি পাওয়া যায় এবং চর্বির ক্ষেত্রে 1 গ্রাম চর্বি থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। প্রোটিন থেকে আমাদের শরীরের শক্তি পায় এবং বিশেষত এর প্রধান কাজ হচ্ছে পেশি গঠন এবং রক্ষণাবেক্ষণ। প্রোটিন সমৃদ্ধ খাবার হচ্ছে ডিম, মাছ, মাংস, মূলত দুগ্ধজাত পণ্য যেমন দুধ, পনির। এছাড়া আমরা যেসব ডালগুলো ব্যবহার করি, বাদাম, বীজ, সয়াবিন এবং টোফু জাতীয় খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। 11 নম্বর, কোন অঙ্গটি মানুষের শরীরে ভারসাম্য রক্ষা করে? মানুষের শরীরে ভারসাম্য রক্ষা করে অপশন এ, কান। কান মানুষের ভারসাম্য রক্ষা করে শরীরের। ভেস্টিবুলার সিস্টেম কানের, যেটা অর্ধবৃত্তাকার নালী ও অষ্টলিত অঙ্গ, মস্তিষ্কে তথ্য পাঠায়, মস্তিষ্কের সেরিবেলাম আমাদের ভারসাম্য শরীরে নিয়ন্ত্রণ করে। 12 নম্বর, সংবিধানের কোন ধারায় এসসি এসটিদের জন্য লোকসভার আসন সংরক্ষণ আছে? এসটি এসসিদের জন্য লোকসভার আসন সংরক্ষিত আছে অপশন সি 330 নম্বর ধারায়। কতগুলো আছে? বর্তমানে লোকসভায় আসন আছে 543টি, এদের মধ্যে 24%, মোট 131টি। এদের মধ্যে এসসিদের আছে 84টি এবং এসটিদের জন্য 47টি।
লোকসভা যদি সর্বাধিক আসন বলা হয় তাহলে 550টি হতে পারে, এদের মধ্যে 530টি রাজ্য থেকে এবং 20টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, যদিও বর্তমান আসন আছে 543টি। 13 নম্বর, ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা রয়েছে কারণ সংসদীয় শাসন ব্যবস্থার কারণটা কি? কারণ হচ্ছে অপশন ডি, মন্ত্রী পরিষদ লোকসভার নিকট দায়িত্বশীল। সংসদীয় শাসন ব্যবস্থার ধারণা ব্রিটেন পার্লামেন্ট থেকে নেওয়া হয়েছে, ব্রিটেন ওয়েস্টমিনিস্টার মডেল থেকে নেওয়া হয়েছে। এই ব্যবস্থাটি নির্বাহী ও আইনসভার মধ্যে, অর্থাৎ আমাদের যে পার্লামেন্ট এবং তার সাথে এক্সিকিউটিভ, এদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে এবং মন্ত্রী পরিষদ লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। 14 নম্বর, ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস কি? ভারতের যে জাতীয় আয় তার প্রধান উৎস হচ্ছে অপশন সি, টার্সিয়ারি ক্ষেত্র। টার্সিয়ারি ক্ষেত্র দিয়ে ভারতের প্রধান জাতীয় আয় হয়। টার্সিয়ারি ক্ষেত্র কোনগুলো? যেখানে জিডিপির 55 থেকে 60% অবদান থাকে। এটি হচ্ছে পরিষেবা ক্ষেত্র, সার্ভিস সেক্টর, ব্যাংকিং, এডুকেশন, হেলথ, টেকনোলজি, ট্রান্সপোর্ট এবং ট্যুরিজম সেক্টর। ঠিক আছে। এরপর ভারতের অর্থনীতিতে 3টি ক্ষেত্র দেখা যায়, এটা হচ্ছে প্রাথমিক, একটা সেকেন্ডারি, একটা হচ্ছে টার্সিয়ারি। প্রাথমিক খাত কোনগুলো? যেগুলো কৃষি, বনায়ন, মৎস্য, খনি, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। জাতীয় আয়ের মোট 16 থেকে 17% এর ক্রেডিট রয়েছে। মাধ্যমিক ক্ষেত্রগুলি যেগুলো সেকেন্ডারি এরিয়া, সেগুলোতে হচ্ছে উৎপাদন, নির্মাণ এবং শিল্প, এগুলো আছে মাধ্যমিক ক্ষেত্রগুলোতে। ভারতের জাতীয় আয়ে এর অবদান হচ্ছে 28 থেকে 30%। ঠিক আছে, এগুলো মনে রাখবে। 15 নম্বর, নিম্নের কোনটি বেকারত্বের অন্যতম কারণ? বেকারত্বের অন্যতম কারণ হচ্ছে অপশন সি, একটা নির্দিষ্ট এলাকায় যদি বড় রকমের মাইগ্রেশন হয়ে যায়, কোনো এলাকায় যদি প্রচুর পরিমাণে লোক চলে আসে, হয়তো জব আছে 100টা, সেখানে প্রচুর পরিমাণ লোক এসে বসবাস শুরু করে দিল, এখানে 100টা জবই ক্রিয়েশন হয়, কিন্তু লোক সংখ্যা দিনকে দিন যদি বাড়তে থাকে, তাহলে সেখানে বেকারত্ব অবশ্যই দেখা যাবে। এছাড়া বেকারত্ব বৃদ্ধির অন্যতম কারণগুলো হচ্ছে দ্রুত জনসংখ্যা যদি বেড়ে যায় তাহলে বেকারত্ব বাড়বে, শিক্ষা ব্যবস্থার সাথে চাকরির বাজারে অসামঞ্জস্যতা, অপর্যাপ্ত শিল্পায়ন, অর্থনৈতিক মন্দা যদি থাকে, কর্মসংস্থান সৃষ্টির চেয়ে জনসংখ্যা বেশি হয়ে যাওয়া, এই যে বড় মাইগ্রেশন, দক্ষতা এবং প্রশিক্ষণের অভাব, এগুলো যদি থাকে তাহলে বেকারত্ব ইনক্রিজ হবে। 16 নম্বর, যখন কোনো কিছু বৃত্তাকার পথ ধরে এগিয়ে যায় তখন বৃত্তের মধ্যে চালিত করে কি হবে? অপশন ডি, কেন্দ্রমুখী বল বৃত্তের মধ্যে চালিত করে, যেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। দু রকমের ফোর্স আছে, একটা সেন্ট্রিপিটাল, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল। সেন্ট্রিপিটাল ফোর্স হচ্ছে যদি একটা বলকে তারের মাধ্যমে বা সুতোর মাধ্যমে বেঁধে যদি ঘোরানো হয়, তাহলে যে বলটার মাধ্যমে এটা ঘুরছে, একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরছে, সেই বলটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, এবং এই বলটা কেন্দ্রের দিকে কাজ করছে বলে এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তাহলে এক্ষেত্রেও একটা বিপরীত বল দেখা যাবে, এবং সেই বিপরীত বলটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল বা কেন্দ্র বিমুখী বল। ঠিক আছে। এই বলটা কি করে? বলটাকে বাইরের দিকে ছিটকে বার হয়ে যেতে চেষ্টা করে। ঠিক আছে। আর সেন্ট্রিপিটাল ফোর্স সেটা বলটাকে টান টান করে ধরে রাখে। উদাহরণ, যেমন বাঁক নেওয়ার সময় গাড়ির টায়ার এবং রাস্তার মধ্যে স্থির ঘর্ষণ বল যদি ঠিকঠাক না থাকে তাহলে তো গাড়িটা উল্টে যেত। গাড়ির মধ্যে থাকা যে ব্যক্তি সে একদিকে হেলে যায়, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, কিন্তু গাড়িটা যে রয়ে গেল টায়ার টায়ার এবং রাস্তার মধ্যে ঘর্ষণের ফলে, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে। মহাকর্ষ বলের মাধ্যমে যে গ্রহগুলো টিকে আছে সৌরজগতের মধ্যে, সেটা হচ্ছে একটা সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, যেখানে কেন্দ্রে সূর্যকে ধরা হয়। সেন্ট্রিফিউগাল ফোর্সের যদি উদাহরণ ধরা হয়, তাহলে যেমন বললাম গাড়িটি ঘুরলে কি হয়? বিপরীত দিকে ধাক্কা অনুভূতি হয়, বিপরীত দিকে ধাক্কাটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। 17 নম্বর, একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি, সঠিক উত্তর কি হবে? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বস্তুর ওজন ও প্লবতা যদি সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে। এটি আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি অনুসারে যদি কোনো বস্তুকে তরলে সম্পূর্ণ বা আংশিকভাবে নিমজ্জিত করা হয়, তাহলে বস্তুটির উপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করা হয়, একটা বল প্রয়োগ করে, এবং সেই বলটিকে বলা হয় প্লবতা বল বা বুয়েন্সি। ঠিক আছে। এরপর এই বস্তুটি ভাসমান থাকবে কিনা তার জন্য 3টি শর্ত আছে। যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি ডুবে যাবে। যদি বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চেয়ে কম হয় তাহলে বস্তুটি ভেসে থাকবে বা আংশিকভাবে নিমজ্জিত হবে। আর যদি বস্তুর ওজন অপসারিত তরলের সমান হয়ে যায়, তখন তরলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে বস্তুটি। ঠিক আছে। অন্যভাবে বলা চলে যে বস্তুটির ঘনত্ব এবং তরলের ঘনত্ব যদি সমান হয়, তাহলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে। ঠিক আছে। এটা হচ্ছে আর্কিমিডিসের নীতি। 18 নম্বর, কার্বনের পরমাণু সংখ্যা কত? কার্বনের পরমাণু সংখ্যা হচ্ছে অপশন এ, তোমাদের এটা এসএসসি জিডিতে প্রশ্ন এসছে, 6টি কার্বনের পরমাণু থাকে। তাহলে তোমরা বলবে যে তাহলে পারমাণবিক সংখ্যা কি সবার মুখস্থ রাখতে হবে? সবার পারমাণবিক সংখ্যা মুখস্থ না রাখলে হবে, কিন্তু কার্বনটা তোমাদের মনে রাখতে হবে, কারণ কার্বন একটি বিশেষ মৌল। পারমাণবিক সংখ্যা 6টি, এর অর্থ হচ্ছে
নিউক্লিয়াসে 6টি প্রোটন আছে এবং বাইরে 6টি ইলেকট্রন আছে। কার্বনের 3টি আইসোটোপ আছে, 12C, 13C, 14C। 12C হচ্ছে সবচেয়ে সুস্থিত আইসোটোপ, অর্থাৎ সুস্থিত বলতে এমনি যদি অস্থির আইসোটোপ হয়ে যায় তাহলে সেটি তেজস্ক্রিয় হয়ে যায়। 13Cও সুস্থিত আইসোটোপ, কিন্তু 14C একটি তেজস্ক্রিয় আইসোটোপ। এর মাধ্যমে আমাদের পুরাতাত্ত্বিক যেসব নিদর্শনগুলো সেগুলো বয়স নির্ধারণ করা হয় এই 14C আইসোটোপের মাধ্যমে। এটা পরীক্ষাতে আমাদের বারবার প্রশ্ন আসে, মনে রাখবে। কার্বনের যদি রূপভেদের কথা বলা হয় তাহলে দুটো পরিচিত রূপভেদ হচ্ছে, একটা হীরক, একটা গ্রাফাইট। এছাড়াও আরও আছে, গ্রাফিন আছে, ফুলারিন বা বাকমিনিস্টার ফুলারিন, কাঠ কয়লা, প্রাণীজ কয়লা, এগুলো হচ্ছে কার্বনের রূপভেদ। তোমাদের যে একটু আগে বললাম যে কার্বনটাই কেন পড়েছে, কার্বন একটা বিশেষ মৌল, কারণ কার্বন ছাড়া পৃথিবীতে জীবন সম্ভব নয়। সমস্ত জীবন্ত কোষের ভিত্তি হচ্ছে কার্বন। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জটিল অণু যেমন ডিএনএ এবং প্রোটিন তৈরি করে কার্বন। 19 নম্বর, সোনা আর রূপোর সংমিশ্রণে তৈরি হয় সংকর ধাতু, সেটি কোনটি? প্রাচীনকালে এরকম সোনা আর রূপোর মিশ্রণে মুদ্রা তৈরি করা হতো বা শিলমোহর তৈরি করা হতো, এটা হচ্ছে অপশন ডি, ইলেকট্রাসের। সোনা আর রূপার সংমিশ্রণে তৈরি সংকর ধাতুকে ইলেকট্রাম বলা হয়। এটাকে সবুজ সোনা বলা হয়, হালকা হালকা সবুজ কালার আছে, এই জন্য সবুজ সোনা বলা হয় তাকে। 20 নম্বর, কোন বিষাক্ত গ্যাসটি ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী? ভোপাল গ্যাস দুর্ঘটনা যেটা 1984 সালে হয়েছিল, প্রধান দায়ী হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। অপশন এ, মিথাইল আইসোসায়ানেট বা এমআইসি। 1984 সালে 3রা ডিসেম্বর, পরীক্ষায় সালটা পড়ে, এটা মনে রাখবে, 3রা ডিসেম্বর 1984। ভোপালের ইউনিয়ন কার্বাইড কীটনাশক কারখানায় এই বিষাক্ত গ্যাসটি 40 থেকে 45 টন ছড়িয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের এখানে মৃত্যু ঘটে এবং কয়েক লক্ষ মানুষ গুরুতর অসুস্থ হয়ে ওঠে। 21 নম্বর, বিহু কোন রাজ্যের অতি গুরুত্বপূর্ণ একটি উৎসব? বিহু হচ্ছে অপশন বি, আসাম রাজ্যের একটি গুরুত্বপূর্ণ উৎসব। বিহু 3টে ভাগে বিভক্ত, বহাগা বিহু বা রঙ্গালী বিহু, কাটি বিহু বা কঙ্গালী বিহু এবং মাঘর বিহু বা ভোগালী বিহু। ঠিক আছে, এই উৎসবগুলো সবগুলো কৃষিচক্রের সাথে জড়িত। ওনাম হচ্ছে কেরল রাজ্যের উৎসব, ফসল কাটা উৎসব এটা কেরল রাজ্যের, এবং ওনাম রাজা মহাবলীর স্মরণে এটি পালন করা হয়। এই সময় বিস্তৃত ভোজ, নৌকাবাইজ, ফুলের গালিচা এবং ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত পরিবেশনা করা হয়। বিশু কেরালা রাজ্যেরই একটা উৎসব, এটা হচ্ছে মালয়ালি নববর্ষ উৎসব। পোঙ্গল বা পঙ্গল তামিলনাড়ু রাজ্যের উৎসব, এছাড়াও এটা ফসল কাটা উৎসব। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং পুদুচেরিতেও এটি পালিত হয়। বৈশাখী পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে পালিত হয়, এটা শিখ নববর্ষ এবং ফসল কাটা উৎসব। দশেরা বা বিজয়া দশমী অনেক রাজ্যে পালন করা হয়, যেমন কর্ণাটকে দশেরা, পশ্চিমবঙ্গে বিজয়া দশমী, গুজরাটে নবরাত্রি যখন গরবার নাচ হয় গুজরাটের, রাজস্থানে কোটায় দশেরা, ছত্তিশগড়েও দশেরা। ঠিক আছে, উগাদি। উগাদি হচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক রাজ্যে হয় উগাদি। কী কারণে? তেলেগু এবং কন্নড় নববর্ষ পালিত হয়। লোসার ভারতের সিকিম, লাদাখ, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ এগুলোতে পালিত হয়, এটা হচ্ছে তিব্বতী নববর্ষ। আর লুজুং বা লোসুং বা নামসুং এটি সিকিম রাজ্যে ফসল কাটা উৎসব, এটা নববর্ষ উদযাপন বা ফসল কাটা উৎসব। ঠিক আছে, তাহলে এগুলো ভালো করে খাতা লিখে রাখবে, তোমাদের পরীক্ষায় একটা আসবে এগুলোর মধ্যে। 22 নম্বর, অ্যানিম্যাল ফার্ম উপন্যাসটি কে রচনা করেন? অপশন বি, জর্জ অরওয়েল। 1945 সালে এটি, তিনি 1917 সালে যে রুশ বিপ্লব সেটির পরিপ্রেক্ষিতে এবং স্টালিনের শাসনামলে যেসব ঘটনার প্রভাব সেগুলো নিয়ে লেখা হয়েছে অ্যানিম্যাল ফার্ম। 23 নম্বর, নিম্নলিখিত কোনটি লুসোফোনিয়া খেলার সাথে যুক্ত নয়? লুসোফোনিয়া খেলার সাথে যুক্ত নয়, অপশন বি, জার্মানি। পর্তুগাল বা পর্তুগিজরা যেসব জায়গায় পর্তুগিজ ভাষা প্রচলিত আছে বা পর্তুগিজ সংস্কৃতি জড়িত আছে যেসব দেশগুলোতে, সেই দেশগুলো নিয়ে লুসোফোনিয়া গেমস হয়, বিভিন্ন রকম গেমস, এখানে বিভিন্ন রকম খেলা আছে, এটা বহু ক্রীড়া ইভেন্ট। 24 নম্বর, নিম্নলিখিত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? তথ্য যদি স্থায়ীভাবে সংরক্ষণ কথা বলা হয় তাহলে সেটি হচ্ছে অপশন বি, রম, রিড অনলি মেমোরিতে স্থায়ীভাবে তথ্য সংরক্ষিত হয়। 25 নম্বর, সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স 2025 তালিকায় ভারত কততম স্থান অর্জন করেছে? গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হবে অপশন বি, 115তম। যদি প্রথমে বলা হয় তো সবার প্রথমে রয়েছে আইসল্যান্ড, 18তম বছর, টানা 18 বার শীর্ষে রয়েছে আইসল্যান্ড পিস ইন্ডেক্সে, আর ভারতের স্থান 115তম। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুর সাথে শেয়ার করবে, যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।